হ্যালো এসএসসি 26 ব্যাচ, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় আইসিটি দ্বিতীয় অধ্যায়ের সাজেশন নিয়ে তোমাদের সামনে আমরা হাজির হয়েছি। তোমরা জানো যে হচ্ছে গুপ্ত স্কুল তোমাদের পরীক্ষাকে ভালো করার জন্য বা পরীক্ষায় ভালো একটা রেজাল্ট পাওয়ার জন্য নিয়মিত হচ্ছে সাজেশন এবং হচ্ছে ওই সাজেশন থেকে প্র্যাকটিস করার জন্য কিছু পিডিএফ তোমাদেরকে হচ্ছে প্রোভাইড করতেছে। তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমরা দেখব আইসিটি দ্বিতীয় অধ্যায় থেকে কোন কোন টপিকগুলো পড়লে পরীক্ষায় ভালো করতে পারবো। তো আমরা এখন ওই টপিকগুলাই হচ্ছে একটু দেখে নিব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আইসিটি দ্বিতীয় অধ্যায় থেকে প্রিভিয়াসলি হচ্ছে মোট 8টি টপিক থেকে হচ্ছে কোশ্চেন আসছে। তো এই 8টি টপিক কি কি আমরা একটা একটা করে দেখে নিব। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে হচ্ছে 8টা টপিকের মধ্যে আমাদের প্রথম টপিক হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড। এই ডেটা ট্রান্সমিশন মেথড থেকে প্রিভিয়াসলি হচ্ছে 60টি প্রশ্ন আসছে। তো ভাইয়া এই 60টি প্রশ্ন আমরা পড়তে হবে নাকি? না, তোমাকে হচ্ছে 60টি প্রশ্ন পড়া লাগবে না। তোমরা হচ্ছে 2টা অথবা 3টা কোশ্চেন প্র্যাকটিস করতে পারো। তোমরা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2025 এবং ঢাকা বোর্ড 2024 এই 2টা কোশ্চেন যদি প্র্যাকটিস করো তাহলে তোমাদের ডেটা ট্রান্সমিশন মেথড টপিকটি কভার হয়ে যাবে। তার মানে হচ্ছে আমরা যদি এই 8টা টপিক থেকে মোটামুটি হচ্ছে 14 থেকে 15টা কোশ্চেন প্র্যাকটিস করতে পারি, আমাদের দ্বিতীয় অধ্যায় হচ্ছে কভার হয়ে যাবে। এই যে 14 থেকে 15টা কোশ্চেন তোমরা কোথায় থেকে প্র্যাকটিস করবা? হয় তোমরা হচ্ছে এই যে এখানে যে বোর্ডগুলো দেওয়া আছে ওই বোর্ডগুলো টেস্ট পেপার থেকে দেখে নিবা, অথবা হচ্ছে আমরা তোমাদেরকে হচ্ছে পিডিএফ দিয়ে দিব। ওই পিডিএফ এর মধ্যে তোমরা হচ্ছে সিকিউ প্লাস হচ্ছে এমসিকিউ এর আনসারগুলো হচ্ছে পেয়ে যাবা। তো আমরা যেটা দেখতেছিলাম আমাদের হচ্ছে প্রথম টপিক হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড, দ্বিতীয় টপিক হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড। এইখান থেকে হচ্ছে 60টি কোশ্চেন আসছে। 60টি কোশ্চেন থেকে তোমরা সিলেট বোর্ড 2025 এবং দিনাজপুর বোর্ড 2017 এই 2টা কোশ্চেন প্র্যাকটিস করলে ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে কোশ্চেন টপিকটা কভার হয়ে যাবে। এখান থেকে কেমন কোশ্চেন আসে? সাপোজ ধরো তুমি বাসায় বসে খেলা দেখতেছো, খেলা দেখার সময় তোমার বন্ধু তোমাকে কল দিছে। কল দেওয়ার পরে সে জিজ্ঞেস করতেছে যে হচ্ছে খেলায় কত রান হয়েছে। তখন তোমাকে কোয়েশ্চন করবে যে তুমি যে খেলা দেখতেছো এই খেলা দেখার মধ্যে কোন প্রযুক্তি ব্যবহার করা হইতেছে। এটা একটা কোয়েশ্চন। আরেকটা কোয়েশ্চন দিতে পারে যে হচ্ছে তোমরা দুইজন যে কথা বলছো, তুমি এবং তোমার বন্ধু, এই দুইজনের মধ্যে কোন পদ্ধতিতে কথা আদান প্রদান হয়েছে। তো প্রথম ছিল হচ্ছে ব্রডকাস্ট, কারণ আমরা জানি কোনো একটা কিছু যখন সবার জন্য দেয়া হয় বা এক জায়গা থেকে সম্প্রচার হইলে সবাই যদি ওটা দেখতে পারে তখন তাকে আমরা বলি হচ্ছে ব্রডকাস্ট। এবং আমরা যদি হচ্ছে একজনকে কোনো কিছু বলি তখন তাকে বলা হচ্ছে ইউনিকাস্ট। এটা একটা কোয়েশ্চেন আসতে পারে। আরেকটা ডাটা ট্রান্সমিশন মোড হচ্ছে আমরা বলছি যে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। তো যখন যেটা ব্রডকাস্ট হয় ওটা হচ্ছে আমাদের হচ্ছে একদিকে ডাটা স্থানান্তরিত হয়, ওটা হচ্ছে সিমপ্লেক্স। আর যে আমরা হচ্ছে মোবাইলে কথা বলি, মোবাইলে কথা বলার সময় দুইজনের মধ্যে কথোপকথন হয়, ওটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। তো আমরা এই ডেটা ট্রান্সমিশন মোড থেকে হচ্ছে 2টা কোশ্চেন পড়ে নিব। দেন হচ্ছে আমাদের যে গুরুত্বপূর্ণ থার্ড ইম্পর্টেন্ট টপিক বা তৃতীয় গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আমাদের ডেটা কমিউনিকেশন মাধ্যম। এই মাধ্যম আছে 2টা, একটা হচ্ছে তার মাধ্যম আর একটা হচ্ছে কি কেবল মাধ্যম। আমরা একটাকে বলি গাইডেড মিডিয়া আর একটা হচ্ছে আনগাইডেড মিডিয়া। তো তারের মধ্যে থেকে আমরা 3 ধরনের তার পাই, একটা হচ্ছে কোএক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল, অপটিক্যাল ফাইবার কেবল। এই যে 3টা তার আছে, 3টা তারের মধ্যে আমরা জানি ফাইবার অপটিক্যাল কেবল বা অপটিক্যাল ফাইবার এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটা দিয়ে হচ্ছে পৃথিবীতে বর্তমানে হচ্ছে কমিউনিকেশনটা এস্টাবলিশড হয়ে আসছে। তো আমরা এই তার এবং হচ্ছে তারবিহীন মাধ্যম 2টা হচ্ছে একটু দেখে নিব। এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি বিগত বছরে হচ্ছে 24টি কোশ্চেন আসছে। তো এই 24টি কোশ্চেন থেকে আমরা কোন কোন কোশ্চেনগুলো একটু পড়বো। আমরা কুমিল্লা বোর্ড 2025, চট্টগ্রাম বোর্ড 2024 এবং হচ্ছে আমাদের বরিশাল বোর্ড 2024-23 এবং হচ্ছে বরিশাল বোর্ড 2019 আমরা হচ্ছে এই কোশ্চেনগুলো হচ্ছে একটু পড়ে নিব। তাইলে আমাদের যে হচ্ছে ডেটা কমিউনিকেশন মাধ্যম, তার এবং কেবল, এই মাধ্যমটা হচ্ছে আমরা পেরে যাব। দেন হচ্ছে আমাদের 4 নম্বর টপিক যেটা হচ্ছে ডেটা কমিউনিকেশন তারবিহীন, এটা হচ্ছে আমরা একটু পড়বো। এরপরে হচ্ছে আমাদের মোবাইল ফোন প্রজন্ম। এইখান থেকে মাঝে মধ্যে কিছু কোশ্চেন আসে, যেটা হচ্ছে এই পর্যন্ত মোট 11টি কোশ্চেন আসছে। এই 11টি কোশ্চেন তো পড়া পসিবল না, এই জন্য আমরা হচ্ছে ঢাকা বোর্ড 2025 এবং দিনাজপুর বোর্ড 2024 এবং 25 এই 3টা কোশ্চেন যদি সলভ করি তাহলে আমার মোবাইল ফোন প্রজন্ম এই কোশ্চেনটা হচ্ছে কভার হয়ে যাবে। দেন হচ্ছে আমাদের আছে নেটওয়ার্কিং ও নেটওয়ার্ক ডিভাইস। এই নেটওয়ার্কিং এবং হচ্ছে এই নেটওয়ার্ক ডিভাইস যদি আমরা পড়ি এইখান থেকে হচ্ছে মোট 14টি কোশ্চেন আসছে। সেমভাবে আমাদের ময়মনসিংহ বোর্ড 2025, যশোর বোর্ড 2025 এবং হচ্ছে 23 এই 3টা কোশ্চেন যদি আমরা পড়ি তাহলে হচ্ছে আমাদের নেটওয়ার্কিং এবং নেটওয়ার্কিং ডিভাইস টপিকটা হচ্ছে কভার হয়ে যাবে। তারপরে হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক টপোলজি। এই টপোলজি থেকে এই পর্যন্ত মোট 34টি কোশ্চেন আসছে। তো বুঝতেই পারতেছো এটা কত গুরুত্বপূর্ণ টপিক। মাঝে মধ্যে এই অধ্যায় থেকে 2টা কোশ্চেন আসে। একটা হচ্ছে প্রথমে থিওরিটিক্যাল কোশ্চেন, হয় তোমার হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড, কমিউনিকেশন মাধ্যম, এবং আরেকটা কোশ্চেন দেয় হচ্ছে টপোলজি।
আর ম্যাক্সিমাম সময় একটা কোশ্চেন আসে, একটা কোশ্চেন আসলে ওইটাও টোপোলজি থেকে আসার পসিবিলিটি বেশি। সংখ্যা থেকে বুঝতে পারতেছো 34টি কোশ্চেন আসছে। তো 34টি কোশ্চেন কি তোমরা পড়তে পারবে এখন? 34টি কোশ্চেন পসিবল না। এই জন্য হচ্ছে আমরা কিছু সিলেক্ট করে দিছি। আমরা ময়মনসিংহ 2025, যশোরপুর 2025, 24 এবং 23 এই 4টা কোশ্চেন যদি আমরা পড়ি তাহলে হচ্ছে আমাদের টোপোলজি যে হচ্ছে টপিকটা আছে ওইটা কভার হয়ে যাবে। দেন হচ্ছে আমাদের লাস্ট টপিক ক্লাউড কম্পিউটিং। রিসেন্টলি এখান থেকে কোশ্চেন আসা শুরু করছে। আমরা প্রিভিয়াস কোশ্চেন যদি অ্যানালাইসিস করি 17, 18, 19 তখন হচ্ছে ক্লাউড কম্পিউটিং টপিকটা বইই ছিল না, ওইখান থেকে কোশ্চেন খুব বেশি আসতো না। বাট এখন বইয়ের মধ্যে অ্যাড করা হয়েছে এবং লাস্ট 23, 24, 25 3 বছরে বিভিন্ন বোর্ডের মধ্যে হচ্ছে ক্লাউড কম্পিউটিং থেকে কোশ্চেন আসছে। এই জন্য হচ্ছে কোশ্চেনের সংখ্যাটা একটু কম, বাট টপিকটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই যে 2026 সালের পরীক্ষার মধ্যে এখান থেকে একটা কোশ্চেন আসার পসিবিলিটি অনেক বেশি। তো আমরা কোন কোন কোশ্চেনগুলো একটু পড়বো। আমরা চট্টগ্রাম বোর্ড 25, 23 এবং দিনাজপুর বোর্ড 24 এই 3টা কোশ্চেন যদি আমরা সলভ করি তাহলে হচ্ছে আমরা এই দ্বিতীয় অধ্যায়ের যে হচ্ছে 8 নাম্বার টপিক ক্লাউড কম্পিউটিং এই টপিকটা হচ্ছে আমাদের কভার হয়ে যাবে। টোটাল এই 8টা টপিক বা 8টা টাইপ থেকে যদি হচ্ছে আমরা কোশ্চেনগুলো একটু প্র্যাকটিস করি, কটা কোশ্চেন হবে? 14 থেকে 15টা। এই 14 থেকে 15টা কোশ্চেন যদি আমরা একটু পড়ে যেতে পারি তাহলে দ্বিতীয় অধ্যায় হচ্ছে আমাদের কভার হয়ে যাবে। তোমরা যাতে হচ্ছে অল্প পরেই অনেক বেশি ভালো শিখতে পারো এবং পরীক্ষায় যায় যাতে হচ্ছে তুমি সহজ ভাষায় ভালোভাবে লিখতে পারো, এই জন্য হচ্ছে তোমাদের জন্য সাজেশন দেওয়ার পাশাপাশি আমরা হচ্ছে গুরুত্বপূর্ণ টপিকগুলো সহজভাবে হচ্ছে লিখে দিয়েছি। তো এইখানে দেখো হচ্ছে প্রথমে দেওয়া আছে হচ্ছে ডেটা কমিউনিকেশন কি, তারপরে হচ্ছে ব্যান্ডউইথ, এখান থেকে হচ্ছে ক এবং খ এবং মাঝে মধ্যে হচ্ছে এমসিকিউর জন্য কিছু কোশ্চেন আসে। তো এই জন্য হচ্ছে আমরা গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো থেকে কোশ্চেন প্রিভিয়াসলি আসছে ওই টপিকগুলো হচ্ছে সিকুয়েন্সিয়ালি হচ্ছে আমরা দিয়ে গেছি। এই কোশ্চেনগুলো হচ্ছে আমরা একটু দেখে নিব। তারপরে হচ্ছে আমাদের যেটা বলতেছিলাম যে ডেটা ট্রান্সমিশন মেথড বা পদ্ধতি, এইখান থেকে হচ্ছে এই পর্যন্ত 7টা কোশ্চেন আসছে। তো এই কোশ্চেনটা আসার পরে যাতে আমরা সহজে আনসার দিতে পারি সহজভাবে হচ্ছে এখানে দেওয়া আছে, তোমরা হচ্ছে একটু রিডিং করে নিবা। যে হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড হচ্ছে 2 ধরনের, একটা বলি হচ্ছে আমরা প্যারালাল আর একটা হচ্ছে সিরিয়াল। প্যারালাল হচ্ছে কি, প্যারালালি কোনো একটা ডেটা পাঠানোর জন্য আমাদের হচ্ছে অনেকগুলো লাইনের প্রয়োজন পড়ে, এই জন্য হচ্ছে আমাদের ডেটা ট্রান্সমিশন লস কম হয়, বাট হচ্ছে আমাদের খরচটা বেশি পড়ে। এই জন্য নর্মালি দূরবর্তী কোনো স্থানে যদি আমরা ডেটা পাঠাতে যাই তাহলে আমরা হচ্ছে প্যারালাল ডেটা ট্রান্সমিশন এটা হচ্ছে আমরা কি করি না, ব্যবহার করি না। এই জন্য হচ্ছে আমাদের কি প্রয়োজন পড়ে, আমাদের হচ্ছে দূরবর্তী স্থানে যদি ডেটা পাঠাতে চাই তাহলে হচ্ছে আমাদের সিরিয়াল ডেটা ট্রান্সমিশন পদ্ধতির প্রয়োজন পড়ে। তো এই ডেটা ট্রান্সমিশন মেথডটা তোমরা হচ্ছে একটু দেখে নিবা। তারপরে হচ্ছে সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে হচ্ছে আমাদের কিছু কোশ্চেন মাঝে মধ্যে আসে যে ডেটা ট্রান্সমিশন মোড কত প্রকার, একটা হচ্ছে আমাদের অ্যাসিনক্রোনাস, একটা হচ্ছে সিনক্রোনাস, একটা হচ্ছে আইসোক্রোনাস। তো এইখান থেকে হচ্ছে খ বা 2 নম্বরের যে কোশ্চেনগুলো আসে এখান থেকে অনেক বেশি কোশ্চেন আসে এবং হচ্ছে একটা এমসিকিউ অনেকবার আসছে, যেটা হচ্ছে দেখো যে আমি একটু রেড কালার দিয়ে রাখছি, যে হচ্ছে আমাদের যে সিনক্রোনাস পদ্ধতি তার হচ্ছে কর্মদক্ষতা কত এবং অ্যাসিনক্রোনাস তার কর্মদক্ষতা কত। তো এখানে দেখো দেওয়া আছে হচ্ছে অ্যাসিনক্রোনাসের কর্মদক্ষতা হচ্ছে 72.72% এবং আমাদের যে হচ্ছে সিনক্রোনাসের কর্মদক্ষতা হচ্ছে আমাদের দেখবেন 95.23%। এর পরবর্তী স্লাইডে হচ্ছে এটা দেয়া আছে। তারপরে হচ্ছে আমরা আমাদের পরবর্তী স্লাইডে চলে যাব। এরপর হচ্ছে আমাদের ডাটা ট্রান্সমিশন মোড, এখান থেকে হচ্ছে অনেক কোশ্চেন আসে ডেটা ট্রান্সমিশন মোড। তো ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে আসলে ডেটা কোন দিকে যাচ্ছে, ডেটা প্রবাহের দিককে বোঝায়। তো ডেটা প্রবাহের দিককে হচ্ছে আমরা ডেটা ট্রান্সমিশন মোড বলি। ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে 3 ধরনের, একটা হচ্ছে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এবং হচ্ছে ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্স হচ্ছে শুধু একদিকে ডেটা প্রবাহিত হয়, আর হাফ ডুপ্লেক্স হচ্ছে উভয় দিক থেকে ডেটা আসা যাওয়া করতে পারে বাট একই সময়ে পারে না, এবং ফুল ডুপ্লেক্স হচ্ছে কি একই সময়ে উভয় দিক থেকে ডেটা আসা যাওয়া করতে পারে। এবং এক কথায় খুবই ছোট করে হচ্ছে এখানে দেয়া আছে। তো আমরা একটু দেখে নিব তাইলে হচ্ছে আমরা পারবো। এরপরে ডেটা ডেলিভারি মোড বা কতজন গ্রাহক ডেটা পাবে তার উপর বেস করে আমরা হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোডকে হচ্ছে 5 ভাগে ভাগ করতে পারি। এটা হচ্ছে একটা হচ্ছে ইউনিকাস্ট। ইউনিকাস্ট হচ্ছে আমি যদি কোনো একজন ব্যক্তিকে পার্সোনালি মেসেজ দিই তাকে বলা হয় হচ্ছে ইউনিকাস্ট। সাপোজ তুমি তোমার কোনো একটা বন্ধু অথবা বান্ধবীকে তুমি যদি মেসেজ দাও ইনবক্সে, তাকে বলা হয় হচ্ছে কি ইউনিকাস্ট। এই যে এখানে দেওয়া আছে 1 to 1, কারণ ইনবক্সে মেসেজ দেওয়া হচ্ছে ইউনিকাস্ট। তারপরে হচ্ছে ব্রডকাস্ট। ব্রডকাস্ট হচ্ছে যদি কোনো কিছু সম্প্রচার করা হয় সবার জন্য উন্মুক্ত, যাকে আমরা বলি 1 to all। কোনো এক জায়গা থেকে যদি হচ্ছে কোনো কিছু প্রচার করা হয় তখন সবাই যদি সেটা দেখতে পারে তখন তাকে হচ্ছে আমরা বলি ব্রডকাস্ট। তারপরে হচ্ছে আমাদের মাল্টিকাস্ট। মাল্টিকাস্ট হচ্ছে আমাদের যে বিভিন্ন গ্রুপ থাকে, সাপোজ তুমি যে ডিপার্টমেন্টে পড়তেছো ওই ডিপার্টমেন্টের গ্রুপ, অথবা তুমি যদি এইচএসসি 26 সালের পরীক্ষার্থী হও এইচএসসি 26 সালের পরীক্ষার্থীদের নিয়ে একটি গ্রুপ। এই গ্রুপ যে এসএমএস, ওই গ্রুপ এসএমএসকে আমরা বলি হচ্ছে কি
মাল্টিকাস্ট মানে আমি কোনো একটা ডেটা যদি হচ্ছে দেই বা কোনো একটা SMS দিলে সামান্য কিছু গ্রুপ অফ পিপুল বা হচ্ছে কিছু সিলেক্টিভ গ্রুপ অফ পিপুল যদি ওই ডেটা পায় তখন তাকে আমরা বলি হচ্ছে কি মাল্টিকাস্ট। তারপরে হচ্ছে আমাদের এনিকাস্ট হচ্ছে ওয়ান কাইন্ড অফ ইউনিকাস্ট। যদি একজনকে ডেটা পাঠায় বাট সে যদি ডেটা পাইতে ব্যর্থ হয় তখন তার নিকটতম অন্য আরেকজন গ্রাহক হচ্ছে ডেটা পায়, তাকে আমরা বলি হচ্ছে এনিকাস্ট। তারপরে হচ্ছে আমাদের আছে জিওকাস্ট হচ্ছে কি সবার জন্য উন্মুক্ত বাট একটা স্পেসিফিক ভৌগোলিক এরিয়ার জন্য। তাহলে আমরা যদি কোনো একটা ফেসবুক পোস্ট করি কোনো একটা নির্দিষ্ট এরিয়ার জন্য, তাহলে ওই পোস্টটা হচ্ছে আমাদের জন্য জিওকাস্ট। একটা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে সকল মানুষ ওই ডেটাটা হচ্ছে কি পাবে। তো এইখানে ডেটা ডেলিভারি মোডের উপর ভিত্তি করে আমাদের যে ডেটা ট্রান্সমিশন মোড এই 5টা প্রকার হচ্ছে দেয়া আছে খুবই সহজভাবে, তোমরা হচ্ছে একটু পড়ে নিবা। তারপরে হচ্ছে আমরা একটু দেখে নিব ডেটা ট্রান্সমিশনের যে মাধ্যম। আমরা জানি যে হচ্ছে ডেটা ট্রান্সমিশনের 2টা মাধ্যম আছে, একটা হচ্ছে তারযুক্ত মাধ্যম আর একটা হচ্ছে তারবিহীন মাধ্যম। তারযুক্ত মাধ্যমের থেকে কি কি আছে আমরা জানি, যাকে বলা হচ্ছে গাইডেড মিডিয়ার মধ্যে হচ্ছে একটা টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল, একটা হচ্ছে ফাইবার অপটিক কেবল। এর মধ্যে থেকে হচ্ছে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট টপিক হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবল। এখান থেকে হচ্ছে প্রতি বছরই কোয়েশ্চেন আসে, হয় আসবে কতে না খতে, অথবা 3 অথবা 4 নম্বরের জন্য, অথবা MCQ। এইখান থেকে একটা কোয়েশ্চেন তুমি অবশ্যই পাবা। তো এই জিনিসটা খুব সহজভাবে স্লাইডের মধ্যে হচ্ছে দেওয়া আছে, তোমরা এই পিডিএফটা পড়লেই খুব ভালোভাবে হচ্ছে পারবা। আর তারবিহীন যোগাযোগ মাধ্যম কোনটা, যেটা হচ্ছে আমরা বলি আনগাইডেড মিডিয়া। তারবিহীন যোগাযোগ মাধ্যম আছে 3টা, একটা হচ্ছে রেডিও ওয়েভ, একটা হচ্ছে মাইক্রোওয়েভ, একটা হচ্ছে ইনফ্রারেড। এবং এগুলোর সুবিধা এবং হচ্ছে ছোট করে সহজ করে এক্সপ্লেনেশন হচ্ছে খুব সুন্দরভাবে স্লাইডের মধ্যে হচ্ছে দেওয়া আছে, তোমরা হচ্ছে এই স্লাইড থেকে পড়ে নিতে পারবা। তো এইখান থেকে হচ্ছে এই যে এক্সপ্লেনেশন দেওয়া আছে, সাপোজ ধরো এই যে টুইস্টেড পেয়ার কেবল যদি আমরা একটু পড়ি, তো টুইস্টেড পেয়ার কেবল এটা হচ্ছে 4 জোড়া তার থাকে। টুইস্ট মানে হচ্ছে পেঁচানো, পেয়ার মানে আমরা কি বুঝি জোড়া। এই 4 জোড়া তার দিয়ে হচ্ছে আমরা টুইস্টেড পেয়ার কেবলটা তৈরি করি। এবং এই 4 জোড়ার মধ্যে প্রত্যেকটার মধ্যে হচ্ছে একটা কমন রং থাকে, যাকে বলা হচ্ছে কি সাদা তার বা সাদা রঙের তার। আমরা যদি হচ্ছে গাইডেড মিডিয়ার মধ্যে বিভিন্ন হচ্ছে তারগুলো দেখি, যে প্রথমে আছে হচ্ছে আমাদের টুইস্টেড পেয়ার কেবল। এই টুইস্টেড পেয়ার কেবল হচ্ছে পেঁচিয়ে তৈরি করা হয়। আমরা জানি যে টুইস্ট মানে হচ্ছে পেঁচানো আর পেয়ার মানে হচ্ছে জোড়া। তো 4 জোড়া তার হচ্ছে আমরা একসাথে পেঁচিয়ে হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল তৈরি করি। এবং 4 জোড়া তারের মধ্যে হচ্ছে একটা রং থাকে সাদা কালারের কমন রং, আর বাকি হচ্ছে তার সাথে একটা করে ভিন্ন ভিন্ন রং থাকে। এবং এখান থেকে একটা কোয়েশ্চেন বারবার যেটা MCQ পরীক্ষার মধ্যে বিভিন্ন সময় আসছে, যে এই আমরা যদি টুইস্টেড পেয়ার কেবলগুলোকে একসাথে কানেক্ট করতে চাই তাহলে আমাদের হচ্ছে কানেক্টর কোনটা প্রয়োজন পড়ে। RJ45 এই কানেক্টর দিয়ে হচ্ছে আমরা এই টুইস্টেড পেয়ার কেবল হচ্ছে একসাথে করতে পারি। এই টুইস্টেড পেয়ার কেবলে কিছু প্রকারভেদ আছে, একটা হচ্ছে UTP, একটা হচ্ছে STP। এগুলো হচ্ছে আমরা একটু স্লাইড থেকে দেখে নিব। তারপরে হচ্ছে আমাদের আছে কোএক্সিয়াল কেবল। এই কোএক্সিয়াল কেবল হচ্ছে আমাদের যে বাসাবাড়িতে ডিশ লাইন অথবা হচ্ছে কেবল টিভি, আমরা হচ্ছে ল্যান, এগুলোতে হচ্ছে আমরা এই কোএক্সিয়াল কেবল হচ্ছে ব্যবহার করি। তারপরে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হচ্ছে তার মাধ্যম, যেটা আমরা বলি হচ্ছে ফাইবার অপটিক কেবল বা অপটিক্যাল ফাইবার, যেটা দেওয়া হচ্ছে বর্তমানের কমিউনিকেশন যার উপরে বেস করে হচ্ছে দাঁড়ায় আছে, যা ফাইবার অপটিক কেবল। এইটা নিয়ে হচ্ছে এখানে বিস্তারিত দেওয়া আছে। প্রথম হচ্ছে তার স্ট্রাকচারটা। একটা ফাইবার অপটিক্যাল কেবল দেখতে কিরকম হয়, তো এখানে 3টা স্ট্রাকচার, 3টা জিনিস থাকে। একটা হচ্ছে মাঝের যেটা থাকে এটা বলা হয় কোর, তার উপরে একটা আবরণ থাকে যাকে আমরা বলি হচ্ছে ক্ল্যাড, তার উপরে আরেকটা আবরণ থাকে যাকে আমরা বলি হচ্ছে কি জ্যাকেট। তো এই ফাইবার অপটিকের 3টা অংশ থাকে। পরীক্ষার মধ্যে প্রায় সময় আসে যে ফাইবার অপটিকের কয়টি অংশ থাকে। ফাইবার অপটিকের হচ্ছে 3টি অংশ থাকে। এই ফাইবার অপটিকের মাধ্যমে হচ্ছে কি আলোর গতিতে ডেটা যায়। এই জন্য হচ্ছে কি আর কোনো মাধ্যমে আমরা হচ্ছে এত দ্রুত গতির ডেটা আদান প্রদান করতে পারি না। তাহলে সবচেয়ে দ্রুত গতির ডেটা আদান প্রদানের মাধ্যম কোনটি? ফাইবার অপটিক কেবল। তো এই ফাইবার অপটিক কেবলের অনেকগুলো সুবিধা রয়েছে। এই সুবিধাগুলো হচ্ছে এখানে খুবই সহজভাবে দেওয়া আছে। এরপরে হচ্ছে ফাইবার অপটিকের প্রকারভেদ। অপটিক্যাল ফাইবার কেবল হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে সিঙ্গেল মুড ফাইবার, একটা হচ্ছে মাল্টি মুড ফাইবার। এখানে সুবিধাগুলো দেওয়া আছে, সাপোজ ধরো হচ্ছে এখানে দেওয়া আছে সর্বোচ্চ গতি সম্পন্ন, অধিক নিরাপদ, এরপরে EMI মানে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স থেকে হচ্ছে মুক্ত। এই সুবিধাগুলো হচ্ছে আমরা পড়ে নিব। এবং পরীক্ষার মধ্যে যখন আসবে যে হচ্ছে সমুদ্রের তলদেশ দিয়ে হচ্ছে এক দেশ থেকে আরেক দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা হয়েছে, তখন পরীক্ষার মধ্যে তোমাকে বলবে যে এইখানে সমুদ্রের তলদেশ দিয়ে কোন তারের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা এস্টাবলিশ করা হয়েছে, তখন তোমাকে বলতে হবে অপটিক্যাল ফাইবার কেবলের মাধ্যমে এক দেশ থেকে আরেক দেশের মধ্যে হচ্ছে যোগাযোগের কানেকশন বিল্ড আপ করা হয়েছে। তখন এগুলোর কিছু সুবিধা দিতে হবে, এখান থেকে আমরা এই সুবিধাগুলো হচ্ছে দিয়ে দিব।
তো এই যে যেই কথাটা সবসময় আমি বারবার বলি যে সবকিছু সুবিধা এবং হচ্ছে অসুবিধা থাকে। তোমাকে অনেক সুবিধা দিতেছে, আলোর গতিতে ডেটা যাইতেছে, অনেক দ্রুত গতিতে ডেটা যাইতেছে এবং ডেটা হচ্ছে অধিক নিরাপদ, বাট তার অসুবিধা হচ্ছে এটা হচ্ছে কস্টলি বা হচ্ছে ব্যয়বহুল এবং হচ্ছে স্থাপনা রক্ষণাবেক্ষণ হচ্ছে এটা হচ্ছে একটু ব্যয়বহুল। এরপরে হচ্ছে আমরা তারবিহীন যে যোগাযোগ মাধ্যম বলতেছিলাম, তিনটা ছিল আমাদের, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ এবং হচ্ছে ইনফ্রারেড। এই রেডিও ওয়েভের হচ্ছে ফ্রিকোয়েন্সিটা একটু কম থাকে, ফ্রিকোয়েন্সি কম থাকলে আমরা জানি যে তার হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে কি বেশি থাকে, এবং এর ফ্রিকোয়েন্সি কম থাকার কারণে আমাদের রেডিও ওয়েভ হচ্ছে আঁকাবাঁকা পথে হচ্ছে কি করতে পারে, চলতে পারে। কিন্তু আমাদের যে মাইক্রোওয়েভ, এই মাইক্রোওয়েভের হচ্ছে ফ্রিকোয়েন্সিটা একটু বেশি থাকে, দ্যাটস ওয়াই সেটা হচ্ছে কি বাঁকা পথে চলতে পারে না। তো এই কোশ্চেনটা বারবার আসে যে হচ্ছে নিচের কোনটি পাহাড় তারপরে হচ্ছে দালান ভেদ করতে পারে। তাহলে রেডিও ওয়েভের ফ্রিকোয়েন্সি কম থাকায় সে হচ্ছে কি পাহাড় বা দালান এগুলো হচ্ছে ভেদ করতে পারে, মাইক্রোওয়েভ হচ্ছে এই জিনিসটা হচ্ছে কি পারে না। তারপরে হচ্ছে এখানে আমাদের মাইক্রোওয়েভের কিছু প্রকারভেদ দেওয়া আছে, যে হচ্ছে টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ, তারপর হচ্ছে স্যাটেলাইট মাইক্রোওয়েভ। তার মানে যদি বলে যে আমরা মাইক্রোওয়েভ কোথায় ব্যবহার করি, স্যাটেলাইটের মধ্যে হচ্ছে আমরা মাইক্রোওয়েভ ব্যবহার করি। এই যে এখানে দেওয়া আছে যে হচ্ছে ব্যবহার স্যাটেলাইট কমিউনিকেশন, মোবাইল নেটওয়ার্ক এবং হচ্ছে ইন্টারনেট ব্যাকবোন হিসেবে আমরা হচ্ছে কি এই মাইক্রোওয়েভ মাধ্যম ব্যবহার করে থাকি। তারপরে হচ্ছে আমাদের ইনফ্রারেড। তো ইনফ্রারেড হচ্ছে আমরা কোথায় ব্যবহার করি, ইনফ্রারেড হচ্ছে খুবই অল্প দূরত্বে যদি হচ্ছে আমরা ডেটা পাঠাই, সাপোজ হচ্ছে আমি আমাদের যে বাসায় টেলিভিশন থাকে, এই টেলিভিশন দেখার জন্য আমরা রিমোট দিয়ে হচ্ছে এটা কন্ট্রোল করি, এই রিমোট কন্ট্রোলিং এর কাজে আমরা হচ্ছে ইনফ্রারেড ব্যবহার করি, যার ফ্রিকোয়েন্সি হচ্ছে অনেক বেশি। এই জন্য সামনে যদি কোনো বাধা চলে আসে তখন হচ্ছে আমাদের রিমোট কাজ করে না। দেখবো হচ্ছে বাসার সামনে যদি তুমি টিভি দেখতেছো, তখন সামনে যদি কেউ চলে আসে তখন রিমোট যদি আমরা চালাই তখন হচ্ছে রিমোট কাজ করে না। তো এই বিষয়গুলো হচ্ছে এখানে দেয়া আছে। তারপরে হচ্ছে আমরা একটু দেখে নিব এই তারবিহীন কিছু যোগাযোগ ব্যবস্থা আছে। মেইনলি হচ্ছে তারবিহীন যোগাযোগ ব্যবস্থা তিনটা, একটা হচ্ছে ব্লুটুথ, একটা হচ্ছে ওয়াইফাই, একটা হচ্ছে ওয়াইম্যাক্স। তো এই তিনটা জিনিস এখানে খুব সহজভাবে হচ্ছে দেয়া আছে। এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চন যেটা পরীক্ষার মধ্যে হচ্ছে অনেকবার আসছে, যে ব্লুটুথের IEEE স্ট্যান্ডার্ড কত এবং হচ্ছে ওয়াইফাইয়ের IEEE স্ট্যান্ডার্ড কত, এই কোয়েশ্চনটা বারবার আসে। এটা হচ্ছে একটু দেখে নিবা। শুধু এইটা না, এই স্লাইডের মধ্যে যে কটা ওয়ার্ড আছে প্রত্যেকটা ওয়ার্ড কোনো না কোনো পরীক্ষার মধ্যে আসছে। তোমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো দেখবা হচ্ছে প্রত্যেকটা লাইনে যে সেন্টেন্সগুলো লিখছি কোনো একটা কোয়েশ্চেনের আনসার হচ্ছে এখানে লেখা আছে। তো এই স্লাইডটা পড়া মানে তোমার হচ্ছে কয়েকশো কোয়েশ্চেন হচ্ছে একসাথে তোমার সলভ করে ফেলা। তো এই স্লাইডটা হচ্ছে আশা করি তোমরা হচ্ছে একটু পরীক্ষা যাওয়ার আগে একটু ভালোভাবে পড়ে যাবা। দেন হচ্ছে আমরা পরবর্তী টপিক আমাদের যে হচ্ছে যেটা বলতেছিলাম, জনপ্রিয় তিনটা হচ্ছে তারবিহীন যোগাযোগ মাধ্যম আছে, ব্লুটুথ, ওয়াইফাই এবং হচ্ছে ওয়াইম্যাক্স। এগুলো হচ্ছে শর্ট ডেসক্রিপশন, সহজ ভাষায় হচ্ছে এখানে দেওয়া আছে। এবং হচ্ছে ওয়াইফাই এবং ওয়াইম্যাক্সের মধ্যে পার্থক্য অনেক সময় 3 নাম্বার অথবা 4 নাম্বারের জন্য আসে, এই পার্থক্যটা হচ্ছে এখানে দেওয়া আছে। আমরা হচ্ছে একটু দেখে নিব এটা। দেন হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নেটওয়ার্কিং। তো নেটওয়ার্কিং হচ্ছে মানুষের জীবনে যেমন গুরুত্বপূর্ণ, এই আইসিটি দ্বিতীয় অধ্যায়ের মধ্যে টপিক হিসেবে ওই জিনিসটা হচ্ছে ততটুকু গুরুত্বপূর্ণ। নেটওয়ার্কিং ছাড়া যেমন হচ্ছে মানুষ তার জীবনে খুব বেশি সামনের দিকে আগাইতে পারে না, সেমভাবে আমাদের এই নেটওয়ার্কিং বাদে আইসিটির মধ্যে দ্বিতীয় অধ্যায়ের যে হচ্ছে প্রিপারেশন এটা হচ্ছে অসম্পূর্ণ থেকে যায়। তো এই নেটওয়ার্কিং জিনিসটা কি, নেটওয়ার্কিংটা হচ্ছে 2 বা ততোধিক কম্পিউটার অথবা হচ্ছে ডিভাইস তার সাথে কিভাবে কানেক্টেড রাখবো ওই জিনিসটাকে বোঝাইতেছে হচ্ছে কি নেটওয়ার্কিং। তাহলে 2 বা ততোধিক কম্পিউটার ডিভাইসকে একসাথে সংযুক্ত করে তথ্য, ডাটা, রিসোর্স আদান প্রদান প্রক্রিয়াকেই বলতেছি হচ্ছে আমরা নেটওয়ার্কিং। তারপরে এই নেটওয়ার্ক এস্টাবলিশ করার জন্য আমার কতগুলো হচ্ছে ডিভাইসের প্রয়োজন পড়ে, যাকে আমরা বলি নেটওয়ার্কিং ডিভাইস। এই নেটওয়ার্কিং ডিভাইস এখানে দেওয়া আছে রাউটার, সুইচ, হাব, মডেম, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, যাকে আমরা বলি হচ্ছে NIC, আর একটা হচ্ছে কি ব্রিজ। এর মধ্যে থেকে সবচেয়ে ইন্টারেস্টিং একটা কোয়েশ্চন পরীক্ষার মধ্যে বারবার আসে এবং হচ্ছে যেই কোয়েশ্চেনের আনসার নিয়ে হচ্ছে অনেকেই কনফিউজড এবং বিভিন্ন রাইটাররাও কনফিউজড, যে হচ্ছে নিচের কোনটির মধ্যে ডেটা ফিল্টারিং সম্ভব। তো মনে রাখবা আমাদের যে সুইচ যে নেটওয়ার্কিং ডিভাইস আছে ওটার মধ্যে হচ্ছে ডেটা ফিল্টারিং সম্ভব। অনেক জায়গায় আনসার দেওয়া আছে হচ্ছে রাউটার, তো রাউটার না, আমাদের সঠিক আনসার হবে হচ্ছে কি সুইচ। যদি আনসারের মধ্যে আমাদের সুইচ না থাকে তখন হচ্ছে আমরা রাউটার দেখাবো। তাহলে হচ্ছে আমাদের ডেটা ফিল্টারিং সম্ভব কোথায়, আমাদের হচ্ছে সুইচের মধ্যে হচ্ছে ডেটা ফিল্টারিং সম্ভব। এবং সুইচের আরেকটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টারিস্টিক হচ্ছে এই সুইচ এর একটা বুদ্ধিবৃত্তিক ক্ষমতা আছে। এই সুইচ সে বুঝতে পারে ডেটাটা আমার কোন জায়গায় পাঠাইতে হবে। এজন্য আমরা একটু পরে টোপোলজি পড়বো, টোপোলজির মধ্যে দেখবা সুইচ এবং হাবের মধ্যে কোনটি ব্যবহার করা অধিক সুবিধাজনক, আমরা আনসার দিব হচ্ছে সুইচ। কারণ সুইচ কি করতে পারে,
সবার কাছে ডাটা না নেওয়া যায়, স্পেসিফিকলি যার কাছে ডাটা নিয়ে যাওয়া দরকার তার কাছে হচ্ছে ডাটা নিয়ে যাইতে পারে। তো এই নেটওয়ার্কিং ডিভাইসগুলো হচ্ছে আমরা একটু পরে নিব। তারপরে হচ্ছে এখানে বিভিন্ন নেটওয়ার্ক হচ্ছে আলোচনা করা আছে, যেমন হচ্ছে আমরা ডাটা যখন একজনের কাছে একজনের সাথে যোগাযোগ করি তখন হচ্ছে কিছু নেটওয়ার্ক তৈরি হয়, আমরা যাকে বলি হচ্ছে প্যান, আমরা বলি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, তারপরে ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক। এগুলো হচ্ছে শর্ট করে হচ্ছে ডেফিনেশন এবং হচ্ছে একটা করে বৈশিষ্ট্য হচ্ছে দেওয়া আছে, যেগুলো হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষার মধ্যে হচ্ছে আসছে। দেন হচ্ছে আমাদের এই নেটওয়ার্কগুলো পড়ার পরে আমাদের যেটা পড়তে হবে নেটওয়ার্ক টোপোলজি, এবং হচ্ছে যেটা বলতেছিলাম আমাদের আইসিটি দ্বিতীয় অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক নেটওয়ার্ক টোপোলজি। তো টোপোলজি কি? টোপোলজি হচ্ছে নেটওয়ার্কের মধ্যে আমাদের কম্পিউটার, প্রিন্টার বা অন্যান্য ডিভাইস পরস্পরের সাথে কিভাবে কানেক্টেড হবে, এই পদ্ধতিটা বা এই বিন্যাসটাকে আমরা বলতেছি হচ্ছে কি নেটওয়ার্ক টোপোলজি। তো টোপোলজি মেইনলি হচ্ছে 6 প্রকার, এখানে হচ্ছে বিস্তারিত একটা একটা করে দেওয়া আছে। যে প্রথমে দেওয়া আছে হচ্ছে আমাদের বাস টোপোলজি, বাস টোপোলজির কিছু বৈশিষ্ট্য হচ্ছে এখানে দেওয়া আছে। আমরা হচ্ছে এই সহজ যে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে এগুলো পড়ে গেলেই হচ্ছে আশা করি পারবো। তো বৈশিষ্ট্যগুলো কি কি? আমরা জানি যে বাস টোপোলজির মধ্যে হচ্ছে একটা এরকম প্রধান তার থাকে, তার সাথে হচ্ছে কম্পিউটারগুলো হচ্ছে যুক্ত থাকে। তাইলে হচ্ছে আমাদের এই বাস টোপোলজি কানেকশন তৈরি করার জন্য আমার হচ্ছে একটা প্রধান ব্যাকবোন থাকবে, তার সাথে কম্পিউটারগুলো হচ্ছে যুক্ত করব। তো এখানে প্রবলেম হচ্ছে আমাদের যদি হচ্ছে যে প্রধান তার এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে হচ্ছে আমার নেটওয়ার্ক কি হয়ে যায়, অচল হয়ে যায়। আদারওয়াইজ এটা হচ্ছে কি আমাদের জন্য হচ্ছে ভালো। এরপরে হচ্ছে আমাদের বাস টোপোলজির পরে আমাদের যেটা পড়তে হবে যে এখানে বাস টোপোলজির বৈশিষ্ট্য এবং কিছু সুবিধা অসুবিধা দেওয়া আছে। এরপর আমাদের পড়তে হবে স্টার টোপোলজি। এবং স্টার টোপোলজি সবচেয়ে মজার বিষয় হচ্ছে পৃথিবীতে যত ধরনের আমাদের হচ্ছে টোপোলজি ইউজ করা হয় তার মধ্যে থেকে হচ্ছে আমাদের যে স্টার টোপোলজি এটা হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। তো স্টার টোপোলজি স্টার মার্ক দিলাম, এটা হচ্ছে অনেক বেশি ব্যবহার করা হয়, এটা হচ্ছে আমাদের পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই স্টার টোপোলজি তৈরি করার জন্য আমার হচ্ছে একটি হাব অথবা সুইচের প্রয়োজন পড়ে, যাকে আমরা বলতেছিলাম হচ্ছে নেটওয়ার্কিং ডিভাইস, হাব অথবা সুইচ। এই হাব অথবা সুইচ থেকে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের কম্পিউটার এভাবে হচ্ছে কানেকশন দিতে পারি। এখন একটা কথা আমি বলছিলাম যে হচ্ছে এখানে আমরা হাবের চাইতে সুইচ ব্যবহার করা আমাদের জন্য অধিক সুবিধাজনক। কেন? কারণ হচ্ছে আমরা যদি হচ্ছে হাব ব্যবহার করি তাহলে সে আসলে বুঝতে পারে না যে আমি কার কাছে ডেটা পাঠাইছি। সে আমি ধরলাম হচ্ছে এটা কম্পিউটার 1, এই কম্পিউটার 1 যদি কম্পিউটার 2 কে ডেটা পাঠায় তো সে প্রথমে এখানে ডেটা পাঠাবে, পাঠানোর পরে হাব সবার কাছে ঘুরবে এবং যার কাছে আলটিমেটলি যাওয়ার কথা তার কাছে যখন যাবে তখন সে ডেটাটা রিসিভ করবে। বাট সুইচ সে আগে থেকেই জানে যে ডেটাটা আসলে আমার কার কাছে পাঠানো দরকার, কারণ তার কাছে প্রত্যেকের হচ্ছে আইপি অ্যাড্রেস একটা টার্ম আছে, ওই আইপিটা তার কাছে থাকে এবং সেই অনুযায়ী সে কি করতে পারে তার কাছে ডেটাটা ডিরেক্টলি পাঠিয়ে দেয়। এই জন্য সুইচের চাইতে আমাদের হাবের চাইতে সুইচ ব্যবহার করা হচ্ছে অধিক সুবিধাজনক। তাহলে এই টপিকটা হচ্ছে ক খ এবং হচ্ছে গ এবং ঘর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, সব জায়গাতে হচ্ছে পরীক্ষার মধ্যে আসে। যদি 3 নম্বরের জন্য আসে তখন তো একটু এক্সপ্লেনেশন টাইপ দিতে হবে, চিত্র এঁকে বৈশিষ্ট্যগুলো লিখতে হবে। আর যদি হচ্ছে খতে আসে তখন চিত্র দেওয়ার দরকার নাই, শুধু হচ্ছে একটু বর্ণনা দেওয়া দিবা যে সুইচের হচ্ছে বুদ্ধিমত্তা আছে, সে ডিরেক্টলি যার কাছে যেটা যাওয়া দরকার তার কাছে হচ্ছে যেটা থ্রো করতে পারে বা পাঠাইতে পারে। তো এখানে তারপর হচ্ছে রিং টোপোলজি। আমরা জানি রিং টোপোলজিতে কি হয়, রিং টোপোলজিতে প্রত্যেকটা কম্পিউটার তার পার্শ্ববর্তী 2টা কম্পিউটারের সাথে যুক্ত থাকে। এই যে আমাদের হচ্ছে একটা কম্পিউটার, এটা একটা কম্পিউটার, তার পার্শ্ববর্তী এই কম্পিউটার এবং হচ্ছে এই কম্পিউটারের সাথে যুক্ত থাকে। তো এই রিং টোপোলজি সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে যদি আমি কোনো একটা নতুন কম্পিউটার যুক্ত করতে চাই অথবা কোনো একটা কম্পিউটার যদি সরায় নেই তাহলে হচ্ছে কানেকশন আমার হচ্ছে কি বিচ্ছিন্ন করতে হয়, যার কারণে আমার এই টোপোলজি খুব বেশি একটা ব্যবহার করা হয় না। তারপরে এখানে কিছু বৈশিষ্ট্য হচ্ছে দেওয়া আছে, তোমরা একবার একটু দেখে নিলেই পারবা। এরপরে হচ্ছে ম্যাশ টোপোলজি। তো ম্যাশ টোপোলজিতে কি হয়, ম্যাশ টোপোলজি হচ্ছে সবচাইতে বেশি নিরাপদ টোপোলজি। বাট এই টোপোলজিতে হচ্ছে আমরা যদি হচ্ছে কানেকশন এস্টাবলিশ করি, প্রবলেম যেটা হয় আমাদের তারের প্রয়োজন পড়ে অনেক বেশি।
যে আমরা দেখতেছিলাম হচ্ছে ম্যাশ টোপোলজি। তো ম্যাশ টোপোলজিতে হচ্ছে কি হয়, প্রত্যেকটা কম্পিউটারের সাথে যুক্ত থাকে। তো এইটার মধ্যে হচ্ছে নিরাপত্তা সবচেয়ে বেশি এবং হচ্ছে সবচেয়ে দ্রুত গতিতে আমরা ডেটা আদান প্রদান করতে পারি। বাট এখানে কি হয়, আমাদের দেখো একটা লাইন এস্টাবলিশ করতে তারের পরিমাণ অনেক বেশি লাগে, যার কারণে আমাদের হচ্ছে কস্টটা অনেক বেশি বেড়ে যায়। এবং কতগুলা তার লাগবে ওটা নির্ণয় করে একটা ইকুয়েশন আছে, এটা হচ্ছে ইকুয়েশন n × n - 1/2। এই n হচ্ছে আমার কম্পিউটার সংখ্যা, আমার যতগুলা কম্পিউটার থাকবে ওই কম্পিউটারগুলোকে কানেকশন করতে কতগুলো আমার হচ্ছে কি তারের প্রয়োজন হবে, এটা হচ্ছে এই সূত্রের সাহায্যে হচ্ছে আমাদের নির্ণয় করা যায়। তো আমরা এই টোপোলজি সিকিউর, বাট হচ্ছে আমাদের এই টোপোলজি যদি আমরা এস্টাবলিশ করি তাহলে হচ্ছে আমাদের খরচটা অনেক বেশি বেড়ে যাবে। এইখানে কিছু সুবিধা এবং হচ্ছে কিছু অসুবিধা এবং হচ্ছে তার বৈশিষ্ট্যগুলো হচ্ছে এখানে দেয়া আছে। তারপরে হচ্ছে ট্রি টোপোলজি। তো এইটা খুব বেশি পরীক্ষার মধ্যে আসে না, তোমরা হচ্ছে বই থেকে একবার তার স্ট্রাকচারটা দেখে নিবা, আর এখানে সহজ করে হচ্ছে কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে। এখানে হচ্ছে আমাদের হাইব্রিড টোপোলজি দেওয়া আছে। হাইব্রিড টোপোলজি হচ্ছে কি, সবগুলো টোপোলজির সমন্বয়ে আমরা যেই টোপোলজি তৈরি করি তাকে বলা হয় হচ্ছে হাইব্রিড টোপোলজি। এই হাইব্রিড টোপোলজির বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে যে হচ্ছে অনেক বেশি বড় প্রতিষ্ঠান হলে তখন হচ্ছে আমাদের হাইব্রিড টোপোলজির প্রয়োজন পড়ে, এবং এই টোপোলজি হচ্ছে নির্ভরযোগ্য এবং হচ্ছে আমরা সহজেই চাইলে এটা কি করতে পারি, এক্সটেন্ড করতে পারি বা সহজেই সম্প্রসারণযোগ্য। তার অসুবিধা হচ্ছে এটা হচ্ছে ডিজাইন করা জটিল এবং হচ্ছে সবগুলো টোপোলজি যদি আমরা একসাথে নেই তখন হচ্ছে আমাদের এটা কস্ট হচ্ছে অনেক বেশি বেড়ে যায়, যেটা আমরা বলতেছি হচ্ছে কি ব্যয়বহুল। এরপরে হচ্ছে আমাদের বইয়ের সর্বশেষ যে টপিক, যেখান থেকে হচ্ছে লাস্ট 2 বছর যাবত বেশি কোশ্চেন আসতেছে, আমাদের হচ্ছে ক্লাউড কম্পিউটিং। তো এখান থেকে আগে শুধু কোশ্চেন আসতো ক্লাউড কম্পিউটিং বলতে কি বোঝো, বাট এখন হচ্ছে একটু তোমার হচ্ছে ডেসক্রিপশন টাইপ বা হচ্ছে 3 এবং 4 নম্বরের জন্য কোশ্চেন আসে। ক্লাউড কম্পিউটিং যদি আমি এক কথাই বলি, ক্লাউড কম্পিউটিং হচ্ছে এমন একটা প্রযুক্তি যেখানে ইন্টারনেট ব্যবহার করে যে কোনো ব্যবহারকারী চাহিদা মাত্র তার নির্দিষ্ট টাকার বিনিময়ে নির্দিষ্ট কোনো সেবা গ্রহণ করতে পারে। তো এই সংজ্ঞাটা বলতে গেলে বা বইয়ের ভাষায় বললে একটু কঠিন হয়ে যায় বোঝার জন্য, আমরা সহজে বলতে পারি আমি কোনো একটা সেবা নিব নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট টাকা নিয়ে। তো এটা কিরকম হইতে পারে, আমাদের যে জিনিসগুলো হচ্ছে এফোর্ডেবল না, যেগুলোর প্রাইস হচ্ছে অনেক বেশি, বাট আমি ভাড়া নিতে পারি, ভাড়া নিয়ে হচ্ছে আমি আমার কাজ চালাইতে পারি, ওই ক্ষেত্রে হচ্ছে আমরা ক্লাউড কম্পিউটিং ব্যবহার করতে পারি। সাপোজ বাসায় যদি হচ্ছে বিয়ের অনুষ্ঠান হয়, বিয়ের অনুষ্ঠানের জন্য আমাদের কি করা লাগে, বাজার থেকে হচ্ছে যে হচ্ছে হাঁড়ি পাতিল যেগুলো আছে বা হচ্ছে যে গ্লাস বা হচ্ছে প্লেট, এগুলোর মধ্যে যে হচ্ছে এগুলা সবার জন্য যদি কিনে নিয়ে আসা লাগে, সাপোজ 500 মানুষের অনুষ্ঠান করব, এই 500 মানুষের সব জিনিস যদি হচ্ছে আমি কিনে আনি অনেক টাকার প্রয়োজন পড়বে এবং হচ্ছে এগুলো আমার সবসময় কাজেও লাগবে না। এই জন্য আমাদের কি করতে হয়, আমরা হচ্ছে বাজার থেকে এগুলো কোনো একটা ডেকোরেশনের কাছ থেকে ভাড়া নিয়ে আসি। তো আমরা কি করি, একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে নির্দিষ্ট সময়ের জন্য কিছু জিনিস হচ্ছে ভাড়া নিয়ে আসি এবং হচ্ছে আমাদের কাজ শেষ হলে এগুলো হচ্ছে আবার দিয়ে দিই। এই হচ্ছে আমাদের সুবিধা। এই ক্লাউড কম্পিউটিং হচ্ছে সেম জিনিস, যে হচ্ছে আমরা ইন্টারনেট ব্যবহার করে আমরা কি করতে পারবো, কোনো একটা সেবা নিতে পারবো। কিরকম সেবা, সাপোজ ধরো হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের জন্য আমার 2 দিনের জন্য সার্ভার প্রয়োজন পড়বে। সার্ভারের এখন হচ্ছে আমি অনেক বেশি সার্ভার যদি ভাড়া নেই তাহলে আমার হচ্ছে ইয়ারলি অনেক বেশি টাকা দিতে হবে। বাট আমি যদি হচ্ছে আমার কোনো একটা প্রোগ্রাম 2 দিন থাকে, তখন 2 দিনের জন্য হচ্ছে আমি ভাড়া নিব, ভাড়া নিয়ে তখন হচ্ছে আমি আমার তাদেরকে হচ্ছে দিয়ে দিব, আমার পরবর্তীতে প্রয়োজন নাই, তখন হচ্ছে আমি ওই ইন্টারনেট ব্যবহার করে ওই সেবাটা নিতে পারবো। তাইলে আমরা চাইলে হচ্ছে বিভিন্ন ধরনের সফটওয়্যার একটা নির্দিষ্ট সময়ের জন্য নিতে পারি, একেবারে না কিনে নিলে একবারে অনেক টাকা লাগে, বাট হচ্ছে আমার একটা সফটওয়্যারের কাজ হয়তো কিছুদিন পরে শেষ হয়ে যাবে, তো ওই সফটওয়্যারটা হচ্ছে কিছুদিন ভাড়া নিয়ে আমি টাকা পেমেন্ট করে সফটওয়্যারটা হচ্ছে ওদেরকে হচ্ছে আমি আবার বুঝিয়ে দিব। তো এই যে একটা নির্দিষ্ট সেবা নির্দিষ্ট টাকার বিনিময়ে নির্দিষ্ট সময়ের জন্য নেওয়া হয়, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ক্লাউড কম্পিউটিং। তো আশা করি হচ্ছে আমরা ক্লাউড কম্পিউটিং বিষয়টা হচ্ছে বুঝতে পারছি। এরপরে হচ্ছে আমাদের এই যে ডেটা ট্রান্সমিশন মেথড মোড বা আমরা যে পুরো আইসিটি দ্বিতীয় অধ্যায়টা পড়ছি, আমরা প্রথমে হচ্ছে তোমাদের 8টা টপিক দিয়েছি, এই 8টা টপিক থেকে হচ্ছে প্রিভিয়াসলি সবগুলা কোশ্চেন আসছে এবং এই টপিক দেওয়ার পরে ওইখানেই আমরা শেষ করি নাই, আমরা তোমাদের জন্য হচ্ছে শর্ট করে ওইগুলা থেকে কোশ্চেন আসলে কীভাবে তোমরা সহজে আনসার দিতে পারো ওই আনসারগুলা শর্ট করে আমরা হচ্ছে নোট আকারে এখানে লিখে দিয়েছি। তোমরা এই নোটটা বললে এই 8টা টপিক কভার হয়ে যাবে। 8টা টপিক কভার হয়ে গেলে তোমাদের এইচএসসি 26 সালের প্রস্তুতিটা হচ্ছে কি কমপ্লিট হয়ে যাবে। তারপরে হচ্ছে আমরা সৃজনশীলের জন্য তো হচ্ছে আমরা নোট করে দিয়েছি এবং গুরুত্বপূর্ণ যে হচ্ছে টপিকগুলো আছে ওইগুলোর উপর বেস করে আমরা কিছু এমসিকিউ হচ্ছে এখানে দিয়ে দিয়েছি। আমরা 8টা টপিক থেকে আমরা হচ্ছে মোটামুটি 24টা মতো কোশ্চেন দেওয়ার চেষ্টা করছি। এখানে হচ্ছে 24টা কোশ্চেন খুব ভালোভাবে দেওয়া আছে এবং হচ্ছে ব্যাখ্যা সহ।
প্রত্যেকটা কোয়েশ্চেন এবং হচ্ছে প্রত্যেকটা কোয়েশ্চেনের ব্যাখ্যা দেওয়া আছে। আশা করি আমরা যদি এগুলো পড়ি আমরা হচ্ছে পরীক্ষায় খুব ভালো একটা রেজাল্ট করতে পারবো। তো দেখো আমাদের যে 8টা টপিক ছিল, এখানে প্রথমেই হচ্ছে আমাদের ডেটা ট্রান্সমিশন মেথড। এখান থেকে হচ্ছে একটা কোয়েশ্চেন দেওয়া আছে যে হচ্ছে প্যারালাল ট্রান্সমিশনের প্রধান বৈশিষ্ট্য কোনটি। প্যারালাল ট্রান্সমিশনের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কোনটি? আমরা জানি যে হচ্ছে প্যারালাল ট্রান্সমিশনের মধ্যে হচ্ছে আমরা একসাথে একাধিক বিট কি করতে পারি, প্রেরণ করতে পারি। বাট সিরিয়ালি হলে কি একটার পরে একটা একটার পরে একটা, একসাথে একটা বিট যা, একসাথে অনেকগুলা বিট পাঠানো যায় না। বাট আমরা প্যারালাল ট্রান্সমিশনের মধ্যে আমরা কি করতে পারি, একসাথে অনেকগুলা বিট পাঠাতে দিতে পারি। তাহলে আমার আনসার হচ্ছে কি একসাথে একাধিক বিট প্রেরণ করতে পারি। তারপরে হচ্ছে আমাদের কি তারপরে হচ্ছে কোশ্চেন আছে নিচের কোন ট্রান্সমিশন পদ্ধতিতে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা পাঠানো হয়। আমাদের হচ্ছে স্লাইডের মধ্যে দেখা আছে আমাদের অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে আমরা কি করতে পারি, ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা পাঠাইতে পারি। তো এইভাবে হচ্ছে মোট 30টি কোশ্চেন দেওয়া আছে। আমরা যদি হচ্ছে এই 30 আমাদের এই যে এমসিকিউ গুলো দেওয়া আছে এই এমসিকিউ গুলো প্র্যাকটিস করে যাইতে পারি এবং আমাদের যে হচ্ছে ক্লাস নোট দেওয়া আছে ওই ক্লাস নোটটা যদি পড়ে যেতে পারি, আশা করি তোমাদের হচ্ছে এইচএসসি পরীক্ষার এই দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ এবং হচ্ছে সিকিউ 100% কমন পড়বে। এবং তোমরা হচ্ছে এই রেগুলার আমাদের হচ্ছে আইসিটি সহ বাংলা ইংরেজি সবগুলা বিষয়ের হচ্ছে এমসিকিউ সিকিউ এবং হচ্ছে ভালো একটা আইডিয়া নেওয়ার জন্য আমাদের সাথে যুক্ত থাকতে পারো। আমরা তোমাদের জন্য হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে কষ্ট করে যাচ্ছি তোমাদের সামনের পরীক্ষা যাতে ভালো হয় এবং তোমরা অল্প পড়ে যাতে অনেক ভালো কিছু করতে পারো, এই জন্য হচ্ছে গুপ্ত স্কুল নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং প্রত্যেকটা কোর্সের জন্য হচ্ছে এইভাবে শর্ট নোট আকারে হচ্ছে সাজেশন টাইপ এবং হচ্ছে ওইগুলার কোয়েশ্চেন কীভাবে আসে, কোয়েশ্চেনের আনসারগুলো কীভাবে লিখতে হবে, এই বিষয়গুলো হচ্ছে প্রতিদিন তোমাদের হচ্ছে ক্লাস নিয়ে থাকতেছে। এবং হচ্ছে এই বিষয়গুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের গুপ্ত স্কুলে যে ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং হচ্ছে ইনস্টাগ্রামে তোমরা হচ্ছে যুক্ত হয়ে যাবা। এবং এই ক্লাস স্লাইডগুলো পাওয়ার জন্য হচ্ছে তোমাদের অবশ্যই আমাদের যে ফেসবুক পেজটা আছে এটা হচ্ছে শেয়ার দিতে হবে। শেয়ার দিয়ে হচ্ছে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করার সাথে সাথে আমরা হচ্ছে এই যে কষ্ট করে তোমাদের জন্য যে হচ্ছে স্লাইডটা তৈরি করেছি এই স্লাইডটা হচ্ছে তোমাদেরকে পাঠিয়ে দিব। এবং হচ্ছে এই স্লাইড পরে আশা করি তোমাদের হচ্ছে এসএসসি 26 সালের প্রস্তুতি পূর্ণাঙ্গ হবে এবং পরীক্ষা ভালো একটা মার্কস পাইতে পারবা। শুভকামনা সবার জন্য, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।